আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমরা এই টপিকস গুলো মানে সিরিয়ালি দিতে থাকবো। তো এইগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতে সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, আজকে আমরা দশমিকের যে বাকি ক্লাসটা ছিল আর কি সেটুকু নিয়ে আলোচনা করবো আর কি। আমরা 9 পর্যন্ত শেষ করছিলাম, এখন 10 নম্বরে আসে। এখানে এখন আমাদের নিচের কোন ভগ্নাংশটি বড় ছোট এরকম টাইপের কথা থাকবে, মানে একটা ভগ্নাংশ দেয়া থাকতে পারে, আবার আমাদের অনেকগুলো ভগ্নাংশ দিয়ে থাকতে বলতে পারে এর ভেতরে কোনটা বড় বা এর ভেতরে কোনটা ছোট এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে এটার ক্ষেত্রে যেমন এখানে আছে নিচের কোন ভগ্নাংশটি বড়, সব থেকে এখানে করতে গেলে পরে এখানে যে ভগ্নাংশগুলো থাকবে সেগুলোকে ভাগ করে, যেমন হচ্ছে 2/3 কে আমি ভাগ করলাম, 3/5 কে ভাগ করলাম, 8/3 কে ভাগ করলাম। ভাগ করার বিষয়টা ঠিক এরকম। এখানে যেমন 2 কে 3 দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে 0.666 আসছে। আবার এখানে 3 কে 5 দ্বারা ভাগ করে 0.6, 8 কে 11 দ্বারা ভাগ করে এত আসছে। এরকম করে করা যেতে পারে। এখন এইখানে আরেকটা কথা হচ্ছে, যেমন আমাদের যদি শর্টে থাকে যে আমরা নিচে হরগুলোর আমরা লসাগু করতে পারবো। যেমন হরগুলোর লসাগু বলতে কেমন, এখানে যেমন 3 আছে, 5 আছে, 11 আছে আর 27 আছে। এই কয়টা যদি লসাগু করতে চাই তাহলে এরকম দেখা যাচ্ছে যে 3 প্রথমে 3 দিয়ে দিলাম, 3 1 5 11 আর এখানে 9। এখন এই কয়টা এখন লসাগু হলে পরে কত হচ্ছে, 8 তো যায় না, তাহলে হচ্ছে 99 আর হচ্ছে 15, 90 ইন্টু 15 হচ্ছে, তাহলে হচ্ছে 1485 হয়। আসলে 1485টা তার থেকে আমাদের এইগুলো নেওয়াটা ভালো, যেমন হচ্ছে 3 গুণন 5 গুণন 11 গুণন 9। এইগুলো নিলে পরে হয় কি, যেমন হচ্ছে আমি এটার সাথে সাপোজ গুণ করব, তাহলে 2/3 গুণন যদি এইগুলো দিই তাহলে তো এই 3 3 কেটে যাবে। তাহলে আমাদের থাকলো উপরে কত, এক দিয়ে 5 দুগুণে 10 হচ্ছে আর এদিকে 99, তাহলে 10 আর 99 গুণ করা কিন্তু সহজ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 990, 10 আর 99 গুণ করে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই কয়টা হয়েছে লসাগু। এটা যদি গুণ না করে এরকমই এরকম গুণ করলাম, যেরকম 1485, এটাকে আবার যখন ভাগ করতে যাব তখন আবার কিন্তু সময় লাগবে। তার থেকে আমরা যে কয়টা লসাগু হয়েছে, যে আর যাচ্ছে না তো এই কয়টাই তাহলে তার লসাগু, তাহলে এটা কাটলে পরে আর বাকি যেগুলো থাকে সেটা পাওয়া গেল কত, 990। আবার এখানের ক্ষেত্রে যদি আমি 3/5 করি, যে 3/5 করলাম, আবার এই কয়টা তো আমার লসাগু হিসাবে আছেই, তাহলে এই 5 এর সাথে তখন আবার 5 কাটতেছে, তাহলে 5 গুণন 11 গুণন 9, তখন 5 এর সাথে 5 কাটলো, তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে 3 3, এখানে 11 আর 9, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে 9 9 নং 81 একটা, আর গুণন হচ্ছে 11। তাহলে এখানে হচ্ছে 8 9 1, 81 গুণন হচ্ছে 11,
আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, 11 দিয়ে কোনো কিছু যদি গুণ করা হয়, যেমন এটা তো আমি ক্যালকুলেটর দিয়ে দেখলাম যে ঠিক আছে কিনা। আর এখানে হচ্ছে মেনলি হচ্ছে যে 8 আর 1, যেমন হচ্ছে 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে, যেমন এই 8 কে আমরা আগে লিখলাম, 1 কে আমরা পরে লিখলাম, আর মাঝখানের সংখ্যাটা হবে এই 8 আর 9 এর যোগফলের সমান। সেজন্য আমরা একবারেও করে ফেলতে পারবো যে 11 দিয়ে কোনো সংখ্যা গুণ করলে যে 8 1, তাহলে এই 8 আর 1 দুই পাশে লিখবো, আর 8 আর 1 যোগ করলে কত হয় 9, সেটা 9 মাঝখানে লিখলাম। তাহলে আমাদের এইটার থেকে আসলো হচ্ছে 891। আচ্ছা, নেক্সটে আমরা যদি যাই 8 আর 11 নিচে আছে, তাহলে 8/11 দিয়ে ভাগ করবো আবার এরকম। তাহলে এখানে 8, এখানে 11, গুণন আমাদের এদিকে 3 5, তারপরে 11 আর 9 তো আছেই। তাহলে 11 11 কেটে দিলাম। তাহলে আমাদের থাকছে এখানে হচ্ছে 3 8 5 আর 4, এই কয়টা গুণ করতে হবে। তাহলে এখানে 3 8 5 4, এগুলো গুণ করলে আসতেছে হচ্ছে 480। আচ্ছা, এটা 3, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 3, এটা একটু 8 3 8 গুণন 5 গুণন 9, 9 গুণ করলে হয় 1080, এটা হচ্ছে 1080 হবে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে এই তিনটা গেল, আর আরেকটা থাকলো আমাদের, তাহলে 17/27। তাহলে এটা 17/27 দিয়ে যদি আমরা করি, 17 ভাগ হচ্ছে 27, এর সাথে গুণ অলরেডি আমাদের আছে 3 5 11 আর 9। এখান থেকে 27 কাটাকাটি করলে 3 আর 9 কাটাকাটি হয়ে যায়। তাহলে আমাদের থাকে 5 11 আর উপরে আছে 17। তাহলে 5 11 আর 17 গুণ করতে হয়, 5 11 গুণন 17। তাহলে আমাদের এটা যে আসতেছে 935। তাহলে এখান থেকে 935, এরপরে আমরা এই কয়টা জিনিস এর সাথে কম্পেয়ার করব, যে আমাদের এখানে 935 বড়, 1080 বড়, নাকি 990 বড়, যেটা বড় হবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে 8/11 থেকে, আমি তো এটা আসছিলাম, তাহলে 1080। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আমরা যখন ভাগ করছি তখন এটাতে আসছিল কত, 0.66, আর এখানে আসছিল 0.6। তাহলে এখান থেকে আপাতত এটা বড়, তার থেকে আবার এইটা যে 0.72 আসছে, তাহলে এটা আরো বড়, এটা তো আরো ছোট। তাহলে আমাদের তখন অ্যান্সার হয়েছিল এইটা। আর ভাগ করে করার সময়, আর এমনিতে আমরা যখন লসাগু করে করলাম, তখন হচ্ছে আমাদের এইভাবে করে অ্যান্সার আসলো হচ্ছে যে 1080। এইটা 1080, এইটা কোথা থেকে আসছে, এই 8/11 থেকে আসছে। তাহলে আমাদের এখন অ্যান্সার হচ্ছে, তাহলে এখানে যদি এরকম বলে যে আমরা ভাগ করেও করতে পারবো, লসাগু করেও করতে পারবো, লসাগু করে করলে পরে দ্রুত হবে, এগুলো প্রত্যেকটা ভাগ করতে গেলে আর একটু সময়ের প্রয়োজন হবে। আচ্ছা, আমরা তাহলে এখন আমাদের হয়ে গেছে। একইভাবে আমরা 11তে যদি যাই, কোন ভগ্নাংশটি সর্বনিম্ন, এইটাও আমরা ওই একইভাবে করব। তাহলে এখানে 11 যেরকম আছে, 11/14, 11 5/6, 12/15, 17/21 এরকম আছে। তাহলে আমাদেরকে এখানে আমাদের সবগুলো হর গুলো আমি যদি লিখি, 14 6 15 আর 21, এই কয়টার আমি কি করতে চাইছিলাম, তখন লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে গেলে পরে এখানে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে 7 3, এখানে 15, এখানে হয় 21। নেক্সটে যদি আমরা 3 দিয়ে দিই, তাহলে হচ্ছে 7 1 3, সরি 5, আর এখানে 7। তারপরে আবার যদি আমরা 7 দিয়ে দিই, 1 1 5 1, তাহলে আমাদের লসাগু হয়ে যাচ্ছে হচ্ছে, তাহলে এখানে তাহলে আমাদের লসাগুটা হয়ে গেছে। তাহলে কত কত হচ্ছে, 2 3 7 আর 5, এই কয়টার লসাগু এরকমই থাক। এরকমই থাকার পরে আমি কি করব, ওই 11/14 দিয়ে গুণ করব। তাহলে এইটাকে 11/14 দিয়ে গুণ করি, 11/14, তাহলে এখানে 7 আর 2 মিলেই তো 14 হয়, 14 14 তখন কেটে গেল। আর 11 দিয়ে 15 কে গুণ করব, তাহলে তখন এই যে বললাম, এক কোনো কিছু যদি 11 দিয়ে গুণ করতে হয়, আগে 1 আর এখানে 5 লিখবো, আর এই দুইটা যোগফল কত হয় 6, এটা মাঝখানে লিখবো। তাহলে এটা 165 হলো। এরকম করে আমরা প্রত্যেকটাতে এরকম বের করে দেখবো যে কোনটা বড় হয়, বড় হলে পরে সেটা বড়, আর যদি এখানে যেখানে চাইছে সর্বনিম্ন, ছোট হলে পরে সেটা ছোট, এরকম। আচ্ছা, এইখানে পরেরটা বলছে যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এখন 2/3 এর সাথে আবার কম্পেয়ার করতে হবে। এইটার ক্ষেত্রে তাহলে 2/3 আমরা আলাদাভাবে থাকলো, অথবা এটার আমরা ভাগ করে আগে ওইটার মতো লিখে নেব। এইগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে এত থেকে বড়, যে একটার সাথে কম্পেয়ার করার কথা থাকবে, তখন আমাদের ভাগ করে করলে পরে দ্রুত করা যাবে। কারণ হচ্ছে এইটার তখন আবার আমাদের লসাগু করলে পরে তখন ওইটার সাথে মিলাতে পারবো না আমরা, সেজন্য এইটার ক্ষেত্রে আমাদের
যে ভাগ করে করাটাই বেটার হবে। তাহলে আমাদের এটার ক্ষেত্রে সবগুলো ভাগ করতে হবে, যে 2/2 ভাগ 3 করে কত আসতেছে 0.666, এরকম 0.6666 এরকম চলতেই থাকবে। এটা একটা। আর এরগুলো এইবার আমরা এগুলো ভাগ করব, তাহলে 33 ভাগ হচ্ছে 50, তাহলে ভাগ করলে পরে এখানে 33 হবে। তারপরে এখানে প্রথমে আমরা নিলাম হচ্ছে শূন্য নিলাম, দশমিক নিলাম, তারপরে এখানে শূন্য নিলাম, এরকম করে, হ্যাঁ। তারপরে হচ্ছে এখন 6 দিয়ে যাবে, তাহলে 6 দিয়ে গেলে পরে 300 হবে। আবার এখানে 30, দশমিকের জন্য আর একটা শূন্য, তারপরে 6 দিয়ে নিলে পরে 300 হবে। তাহলে এই যা হলো 0.66, আর এটা হচ্ছে 0.66 অনেকগুলো আছে এটার সাথে। এখন এখন বলছে এইটার থেকে বড় হতে হবে, তাহলে আপাতত এটা হচ্ছে না। তারপরে 8/11 কে আমরা ওইভাবে করব, তাহলে 8/11 দিলাম, তাহলে এখানে 8 নামে আসলো, তাহলে এখানে দশমিক দিয়ে আমরা শূন্য দিব। তাহলে এখন 7 দিয়ে দিলাম, তাহলে 7, এটা অলরেডি আমরা যখনই এইরকম দিলাম তখনই কিন্তু অলরেডি বুঝে গেছি, কারণ আমাদের 0.666 হয়েছিল, এটা অলরেডি 0.7 এর উপরে মানে 6 এর উপরে, মানে 7 অলরেডি হয়ে গেছে। তাহলে এতটুকু করলেই আর আমার এক্সট্রা করার দরকার হচ্ছে না। তাহলে আমি এখান থেকে বুঝে যাচ্ছি যে এইটা আমাদের অ্যান্সার। তাহলে এখন মেন কথা হচ্ছে যে এই ধরনের অঙ্ক এখানে আর একটা আছে, যে নিচের কোন সংখ্যাটি সর্বনিম্ন। এইটা কিন্তু আমরা আবার ওই লসাগু দিয়ে করলে করলে পরে দ্রুত করা যাবে, কারণ ওইখানে আমি যেটা বললাম যে একটার সাথে যখন তুলনা, যেমন এইটার সাথে তুলনা তুলনা করতে হলে পরে তখন হচ্ছে এই পয়েন্টের ভাবে করলে পরে, ভাগ করলে পরে দ্রুত করা যাবে। আর যদি হচ্ছে এইরকম ভাবে যদি একটা কোনটি সর্বনিম্ন, তখন আমাদের লসাগু করে করলে পরে দ্রুত করা যাবে। তাহলে আমাদের 13 পর্যন্ত হয়ে গেল। এরপরে আসতেছে হচ্ছে 14তে, একটি ভগ্নাংশের লব আর হরের পার্থক্য বলছে 1 এবং সমষ্টি বলছে 7। তাহলে লব আর হরের পার্থক্য, পার্থক্য বিষয়টা এমন। আচ্ছা, এখন আমরা 14 নম্বরে যদি যাই, 14তে হচ্ছে এখানে বলছে যে একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য বলছে 1। তাহলে লব আর হরের পার্থক্য 1 বলতে বোঝাচ্ছে এইটা দুইটা রকম হতে পারে। এখন এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আবার বলতেছে যে এবং সমষ্টি হবে হচ্ছে 7। তাহলে এখানে ভগ্নাংশটি কত? তাহলে এখানে দুই রকম করা যায়, অপশন টেস্টের মাধ্যমে করা যায়। যে এখানে লব আর হর এখানে যখন আমাদের দেয়া আছে, যেমন দেখেন 4, এ সাপোজ এইটার সাথে আছে, যে এইটা আছে এই তিনটা অপশনে, তো এটা অপশন নাই, তো এখানে অপশন ওখানে তিনটা, এখানে মনে করা যায় যে একটা আছে। তাহলে এখানে সমষ্টি কত? 7। তার মানে এই লব আর হর এই দুইটা যোগ করলে পরে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। এটাতে যেরকম আরো তিনটা অপশন থাকবে, তাহলে 5 আর 4 যোগ করলে তো 9 হচ্ছে। তাহলে এখানে 2 আর 3 যোগ করলে হচ্ছে কত? 5 হচ্ছে। তাহলে এখানে 1 আর 3 যোগ করলে 4 হচ্ছে। কোন জায়গায় হচ্ছে এই সমষ্টি 7 হচ্ছে না। সেজন্য হচ্ছে এইটাতে অপশন টেস্টের মাধ্যমে করলে দ্রুতই করা যাবে। আর এমনিতে যদি আমরা করি তাহলে এরকম দেখা যাচ্ছে যে একটা x ধরলাম, একটা x প্লাস 1 ধরলাম। এই দুইটা এখন এরকম বলতেছে যে লব আর হরের পার্থক্য। তাহলে লব ধরলাম x অথবা হর ধরলাম x প্লাস 1। আবার সমষ্টি আবার বলতেছে হচ্ছে কত হবে? 7 হবে। তাহলে এই লব আর হর x প্লাস 1 সমান সমান হবে কত? 7। তাহলে এখানে 2x প্লাস 1 সমান সমান 7। তাহলে 2x ইজ ইকুয়াল টু 6। তাহলে x ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 6/2 মানে হচ্ছে 3। তাহলে x এর মান হচ্ছে কত? 3। এখানে তাহলে যদি আমরা লব ধরি 3, নিচে 4, অথবা এটাকে উল্টায় ধরতে পারে 4/3, যে কোনো একটা, যেটা অপশনে থাকবে সেটাই আমাদের উত্তর হবে। দুইটাই উত্তর হতে পারে এটার ক্ষেত্রে। এটা যেহেতু কোনো কিছু বলেনি, এখানে যদি আরেকটা কথা, এই জায়গাটা কিন্তু একটা, এই যে একটির মাঝখানে আরেকটা কথা থাকতে পারতো, প্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ থাকতো তাহলে আমাদের তখন অ্যান্সার কিন্তু এইটা হতো। আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন নেক্সট এরটাই চলে যাই। যেমন এটাতে বলছে যে একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য হচ্ছে 2 এবং সমষ্টি হচ্ছে 16। এখন আমরা কি করব? আবার ওই অপশন টেস্টের মাধ্যমে যাব, দেখলে পরে আমাদের অঙ্ক সাথে সাথে হয়ে যাবে। সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রথম কথা, অপ্রকৃত ভগ্নাংশে বলছিলাম যে লব লব হচ্ছে বড় হবে আর হর হচ্ছে ছোট হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের লব বড় আর হর ছোট। তাহলে এখন এর ভিতরে আমি যদি সিলেক্ট করতে যাই, তাহলে লব বড় আছে কার কার? লব বড় বড় আছে এই একটারই লব বড় আছে। তাহলে আমরা দেখতে দেখতে ওই সরাসরি এমনি বলেই দিতে পারবো, যে আমার অত দেখার দরকার না। প্রশ্ন দেখার সাথে সাথে অপ্রকৃত বলছে
এর ভিতরে অপ্রকৃত ভগ্নাংশ আছেই তো একটা, তাহলে ওইটাই অ্যান্সার হবে, আর কোনো কিছু না বললেও হবে। আবার যদি আমরা একটু ডিটেলসে যাই যে লব আর হরের পার্থক্য 2, তাহলে লবের পার্থক্য এই হরের পার্থক্য 2 আছে, একটাতে আছে, এইটাতে আছে, এইটাতেও আছে, কিন্তু এইটাতে নাই, এটা অবশ্য আগেই কাটা। তাহলে তারপরে আমি যাই আবার দেখলাম কি যে 7 আর 9 পার্থক্য 2 আছে ঠিকই, কিন্তু এটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। ওখানে যদি প্রকৃত থাকতো তাহলে আমাদের অ্যান্সার এটাও হতে পারতো, এই গ নাম্বারও হতে পারতো, যেহেতু অপ্রকৃত আছে তাহলে ওইটাই অ্যান্সার। আচ্ছা নেক্সটে যাই। এখানে আবার বলছে দুইটি ভগ্নাংশের গুণফল দেয়া আছে 25/28, এদের একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে এখানে যখন গুণফল থাকবে, এই যে গুণফল থাকবে, তার মানে এর ভিতরে দুইটা ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ তার ভিতরে এটা দেওয়া আছে, আর আরেকটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে 25/28, এটা যেহেতু গুণফল আছে, তাহলে যদি আমি এটাকে ভাগ করে দিই, তাহলে 5/7 যদি ভাগ করে দিই, তাহলে এটা 25/28 গুণন উপরে 7 নিচে 5, তাহলে এখানে 4 7 28 আর এখানে 5 5 25, তাহলে হচ্ছে 5/4। এইটা এই ভগ্নাংশটা হচ্ছে কোনটা আছে, তাহলে এই যে গ নাম্বারটা আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যখন গুণফল থাকবে তখন আমি কি করব, ভাগ ভাগ করে দেব। তাহলে ভাগ করলে পরে, গুণ থাকলে পরে ভাগ করে দিলে পরে অপর ভগ্নাংশটা অটোমেটিকলি পাওয়া যাবে। আচ্ছা তারপরে এখন তাহলে, আচ্ছা এখন হচ্ছে 16 পর্যন্ত হলে এবার 17 নম্বরে হচ্ছে কোন সংখ্যার 3/7 অংশ 48 এর সমান। কোন সংখ্যার বলছে, মানে এখন কোন সংখ্যা আমি সেটা জানি না, তাহলে আমি এখানে কোন সংখ্যার জায়গায় এক্স ধরে নিলাম, যে এখানে হচ্ছে এক্স হচ্ছে একটা সংখ্যা, তার এর এই যে এখানে সংখ্যা এর, এটা বোঝাচ্ছে যে সংখ্যা এর বা সংখ্যার সেজন্য একটা এর নিয়ে আসবো। এখানে 3/7 হলো, এইটা কত হবে, 48 এর সমান হবে। তাহলে আমাদের এখানে যা যা কথা বলবে সেই অনুসারে আমরা এইটুকু কাজ করে নিলাম। তাহলে এখানে উপরে 3x হচ্ছে, নিচে হচ্ছে 7, আর এদিকে হচ্ছে আমাদের 48 আছে, 48 এখানে থাকলো। তাহলে এই 7 ওই পাশে যায়, গুণ হয়ে 48 গুণন হচ্ছে 7 হলো। এখানে 3x আছে, এখানে x থাকলো, x এর জায়গাটা 48 গুণন হচ্ছে 7/3, তাহলে 3 এর সাথে এটা কাটাকাটি করলে পরে 16 হয়ে যায়। তাহলে হচ্ছে 70 আর 42, তাহলে হচ্ছে 112। এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে কোন সংখ্যার এই টাইপের কোন অঙ্ক থাকলে, যেমন পরেরটা আমরা ওই একই ভাবে করতে পারবো, কোন সংখ্যার, তাহলে কোন সংখ্যার এখানে x বসাবো, x এর 4/7, x এর 4/7 = 80 দিয়ে ওখানে x এর মান বের করে দিলে পরে হয়ে যাবে। তারপরে আমরা চলে যাই 19 নম্বরে। একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে, তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে। তার মানে ডিসেম্বর মাসের কথা বলছে, আর অন্যান্য মাসের তুলনায়, ডিসেম্বর মাসের অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। তাহলে অন্যান্য মাস আরো কয়টা মাস আছে, তাহলে সেটা আমাদের দেখতে হবে যে তার সারা বছরের আয়ের কত অংশ। এখানে বলছে যে ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় যে আয় করে, তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বরে আয় করে। তার মানে ডিসেম্বর মাসে সে কতটুকু আয় করে সেটা জিজ্ঞেস করছে, ডিসেম্বর মাসের আয়। তাহলে ডিসেম্বর মাসের আয় তাহলে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ, কিন্তু তাহলে আমাদের যদি এরকম বোঝাচ্ছে যে ডিসেম্বর মাসে সে হচ্ছে 2x টাকা যদি আয় করে, আর অন্যান্য যে মাসগুলো ছিল সেই মাসগুলোতে আমাদের আয় হচ্ছে x করে করে, তাহলে আমাদের x এখানে কয়টা আসবে, মোট হচ্ছে এই মাসটা যদি আমরা বাদ দিই, তাহলে ডিসেম্বর মাসটা মনে করেন বাদ দেওয়া হলো, তাহলে 11টা মাস আছে আরো এক্সট্রা, সেই 11টা মাসে আমরা 11x, তাহলে এরকম x যদি যোগ করি প্রত্যেকটার জন্য, তাহলে আমরা টোটাল পাবো হচ্ছে 11x টাকা, হচ্ছে 11x টাকা সে ওই বাকি 11 মাসে সে আয় করছে, অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করছে হচ্ছে ডিসেম্বর মাসে। এখন সারা বছরের আয় তাহলে কত হচ্ছে, তাহলে সারা বছরের আয় কিন্তু এইটা সহকারে হচ্ছে, তাহলে 11x হচ্ছে, আর এখানে 2x অলরেডি আছে, তাহলে আমাদের মোট হচ্ছে কত, 13x টাকা হচ্ছে মোট সারা বছর মিলে সে আয় করতেছে। তাহলে এখানে তার সারা বছরের আয়, তারপরে আয়ের কত অংশ সে ডিসেম্বর মাসে, তাহলে আমাদের দুইটা অংশ, কিন্তু এখানে সারা বছরের আয় কিন্তু আমরা 13x পেয়ে গেলাম, আর এখন ডিসেম্বর মাসের সাথে আমাকে সেটা কম্পেয়ার করতে হবে, সেজন্য বলছে যে তাহলে টোটাল আয় হচ্ছে আমাদের 13x, আর ডিসেম্বর মাসে আয় করছে কত, 2x টাকা, তাহলে এখানে x x কেটে গেল, তাহলে থাকছে আমাদের সাথে শুধু 2/13, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট অ্যান্সার। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা শিখতে পারলাম যে আমি
এইখানে কিন্তু আবার আরেক রকম থাকতে পারতো যে ডিসেম্বর মাসের আয় আরো যে 11 মাস বা বাকি বছরের যে বাকি মাসগুলো তার আয়ের কত অংশ, তখন আমি কিন্তু 2x উপরে ডিসেম্বরের জন্য থাকতো, আর নিচে থাকতো হচ্ছে বাকি যে আমাদের 11 মাসের আয় ছিল 11x টাকা সেটার জন্য থাকতো। কিন্তু এটার ক্ষেত্রে কি হলো, এটা হচ্ছে টোটাল বছরের কথা বলছে, যে সারা বছরের আয়ের কত অংশ বলছে। তাহলে সারা বছরের আয়ের কত অংশ বলার কারণে সারা বছরে সে কত আয় করছে, এখানে এক্স হচ্ছে 11 মাস বাকি ছিল, তাহলে বাকি 11 মাসে আয় করছে 11x, আর ডিসেম্বর মাসে যেহেতু ডাবল আয় করছে তাহলে 2x টাকা। তাহলে এখানে 11x আর 2x সেটা আমরা যোগ করে পাইলাম হচ্ছে 13x। তাহলে 13x এর তারপরে এখন 2x, সেজন্য এইটাই হচ্ছে আমাদের ওইটার ক্ষেত্রে হয়ে গেল। তারপরে এখন আমরা যাব হচ্ছে 20 নম্বরে। উক্ত ক্লাসের তৃতীয় পর্বে আমরা সম্পূর্ণ টপিকটি শেষ করতে সক্ষম হব। তৃতীয় পর্বের জন্য আমাদের সাথে থাকুন।